বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠেছি প্রায় 5টা নাগাদ। 5টা থেকে সংসারের যাবতীয় সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। যাই হোক, আজকের ব্লগটা কি কোথা থেকে দেখছো আমি জানি না, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো না কেন, ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখে এবং ঠাকুর যেন সবাইকে এই গরমের মধ্যে একটু স্বস্তি দেয় বৃষ্টি হয়ে। যাই হোক, এই যে এখন চলে এসেছি আমি কিন্তু ঠাকুরের বাসন মাজতে। দেখতেই পেলে স্নান ধান করে এসে ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আজ হচ্ছে বুধবারের ব্লগটা তোমাদের সারাদিনে কি করছি এবং আমি আমার ঠাকুর ঘরগুলোকে কিভাবে পরিপাটি করে রাখি সেগুলোই যত্ন করি। এবং এই ছোট্ট একটা ঠাকুর ঘরে আমি আমার যেভাবে ঠাকুর ঘরটাকে অ্যারেঞ্জমেন্ট করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সংসারে সারাদিনের যাবতীয় কাজকর্ম মানে ডেইলি ব্লগ এবং ডেইলি লাইফস্টাইলে যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং মাঝে কিছু গল্প এবং কিছু কথা বলবো যেগুলো তোমাদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, এবং তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। সেই জন্য আবার তোমাদের জন্য আবার এই যে ব্লগের মাধ্যমে চলে আসলাম গল্প করতে। গাইজ, যাই হোক, এই যে দেখতে পাচ্ছ জবা ফুল কিন্তু আগে পেরে নিয়েছি, তারপরে চলে এসেছি টগর ফুল পাড়তে। আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। বেশ সুন্দরভাবে একটা বেলি ফুল ফুটেছে, তোমাদের দেখাই। অনেক দিন পর, মানে আমার ঠাকুমার হাতের গাছ লাগানো ছিল এটা। তো মানুষ মারা গেছে অনেক দিন হয়েছে, কিন্তু তার হাতের গাছ কিন্তু রয়ে গেছে। তো এই গাছটা লাগানো ছিল একটা গাছের গোড়ায়, সেটা আর ভালোভাবে ফুটে উঠতে পারতো না। তো সেখান থেকে আমি যা শিকড়টা এনে এই ড্রেনের ধারটায় পুঁতেছিলাম যাতে জল পায় এবং গাছটা বেড়ে ওঠে। তো গাছটা বেড়ে উঠেছে, তার সঙ্গে ফুলও দিয়েছে। যাই হোক, 18 বছর পর একটা জিনিস ঠাকুমার হাতের, সেইটা হচ্ছে যত্ন করে রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের। যাই হোক, ঠাকুমা যেখানে থাকে ঠাকুর যেন তাকে পরজন্মে মানে জন্ম দেয় এবং ভালো রাখে। আর ঠাকুমার কথা আজকে খুব মনে পড়ছিল যখন গাছটা ফুল পাড়তে গেছিলাম তখন। তো আমার ঠাকুমা ছিল আমার কাছে সত্যি, মানে ঠাকুমা যে কী জিনিস যার আছে তারাই বোঝে, আর যাদের নেই তারা হয়তো বুঝতে পারবে না ঠাকুমা জিনিসটা কী। তো আমি ছোট থেকে আমার দিদা দাদুকে দেখিনি এবং দাদুকেও দেখিনি, আমার ঠাকুরদাকে দেখিনি, শুধু দেখেছিলাম মাত্র ঠাকুমাকে। যখন ঠাকুমাকে ভালোবাসতে পারলাম, যখন আদর করতে পারলাম, তখন কিন্তু ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে যায়। তখন কিন্তু খুব কষ্ট পাই আমরা। হয়তো উপর থেকে সব কিছুই দেখতে পাচ্ছে এবং আমাদের মাথার উপরে হাত রেখেছে বলেই আজ এত দূর আমরা এগোতে পেরেছি। আমার ঠাকুমা খুব কষ্ট করে এবং খুব স্ট্রাগল করে আমার বাবা এবং আমাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। বাজারে ঘষি এবং ঘুঁটো বিক্রি করে আমাদের মুখে অন্ন তুলে দিত। আজ যখন আমাদের কাছে খাওয়ার অ্যাভেলেবেল, টাকা পয়সা অ্যাভেলেবেল, তখন কিন্তু উনি ব্যক্তিটা নেই। আমাদের কাছে যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালোবাসা দিতাম এবং অনেক যত্ন এবং অনেক আদরে থাকতাম। জানি না এখনও ঠাকুমার বয়সে যদি কাউকে দেখি আমার ভেতরটা কেন ফেটে যায় এবং মায়া লাগে। তো যাই হোক, আমি যত বয়স্ক মহিলাদের দেখি সেই মানে ঠাকুমার কথাটাই আমার মনে পড়ে যায়। এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু হয়তো কথা বলতে হয়তো অনেক কথা বলে ফেলেছি, তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো গাইস, কেউ কিছু খারাপ মনে করবেন না। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে চলে এসেছে সবজি বাজার। তো তোমাদের দাদাভাই যখনই বাজার যায় এক গাদা করে সবজি নিয়ে আসে। তো এগুলো কিন্তু আমাদের 3-4 দিন ধরে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রিজে আমি স্টোর করে রেখে দিলাম, যেহেতু আজকে আমার সবজি রান্না করা লাগবে না। যেহেতু মেয়ে গেছিলো বাজারে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো মেয়ে বায়না ধরেছে মাংস খাবে, সেই জন্য বেশি না, ওই 500 গ্রাম মতো মাংস নিয়ে এসেছে, সেটাকেই রান্না করব। তার আগে দেখো, কাল আমি কিন্তু মেলা থেকে এই যে এই ছোট্ট মানে জিনিসপত্র রাখার জন্য এটা নিয়ে এসেছি, যাতে আমার ছোট জিনিসগুলো আমাকে খুঁজে বেড়াতে না হয় সেজন্য। তো এখানে আমি জিনিসগুলো ভালোভাবে, যেগুলো নোংরা হয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নেবো। আর যেগুলো পরিষ্কার রয়েছে, রেগুলারই ব্যবহার হয়, সেগুলো কিন্তু নোংরা নেই, সেগুলো পরিষ্কার আছে। গাইস, এইদিকে করতে দেখো ঘড়ি কাটায় আমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে, যেহেতু মেয়েকে টাইম মতো খেতে দিতে হবে, আমার আবার ভিডিও এডিট থাকে। সেই জন্য আমি যেটা করি, একদম পুজো সেরে এসে একটু নাকে মুখে চা বিস্কুট খাই না খাই, আমি কিন্তু রান্নায় ঢুকে পড়ি, বেশি লেট করি না।
আর যা গরম পড়েছে রান্নাঘরে ঢুকেও কিন্তু ওই রোদ্রুর তাপটা আসে জানালা দিয়ে, এবং এই যে গ্যাসের মধ্যে রান্না করলেও কিন্তু এই স্নান করার পর প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য যতটুকু পারি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে ফেলি। এই যে আমার ছোটো জিনিসগুলো আমি এরকমভাবে স্টোর করে রেখে দিলাম, এবং বড়গুলো এক বড় কাঁচি এবং ছোলা, আর তারপরে হচ্ছে ওই লেবুর রস চেপার সবগুলো একটাতে রেখে দিলাম, আর ছোটো যেই চামচগুলো রয়েছে সেটা কিন্তু একটাতে রেখে দিলাম। এই যে তোমরা এরকমভাবে রান্নাঘর দেখো, কিছু ছোট ছোট জিনিস কিনলে কিন্তু সুন্দরই লাগে, তাই না? তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি আমার জিনিসগুলো স্টোর করে রেখে দিলাম। আর এই যে ছোট থেকে দেখে আসি মা এরকমভাবে কিন্তু চাল দেয় হাঁড়ির মধ্যে। আগে কিন্তু 2বার হচ্ছে 3বার হচ্ছে হাঁড়ির চারপাশটায় ঘুরিয়ে নেয়, তারপরে প্রণাম করে, কিন্তু যেহেতু মা লক্ষ্মী রান্না হয় ঘরে, সেজন্য মা লক্ষ্মীকে কিন্তু প্রণাম এবং শ্রদ্ধা করে রান্না করা উচিত। আমি আমার মার দেখে ছোট থেকে অনেকগুলো কাজ শিখে রয়েছি, এবং যেগুলো মা পারে না এখন হয়তো সেগুলো প্রচুর কাজও আমি শিখে গেছি ইউটিউব দেখে এবং নিজের মন থেকে। যাই হোক, মাদের কিন্তু আগের আদব কায়দা কিন্তু অন্য রকমের, রান্নাবান্নার ধরনগুলো কিন্তু আলাদা রকমের, আর এখনকার রান্নাবান্নার ধরন কিন্তু আলাদা। যেহেতু আমাদের রান্নাবান্নার জন্য মশলাগুলো বেশিরভাগ মিক্সচারে পেস্ট করা হয়, আর আগের কিন্তু শিলপাটায় মশলায় পেস্ট করা হতো, সেই জন্য কিন্তু স্বাদটাও দ্বিগুণ হতো রান্নাবান্নার। আর এই যে আমি এখন তো প্রায় এখন গ্যাসে রান্না করি, এখন আর উনুনে রান্না করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। যেহেতু উনুনে রান্না করি যেখানটায়, সেখানটায় আমার তো একটা জায়গা নির্দিষ্ট নেই, যেহেতু আমি আলগা উনুনটায় আগে রান্না করতাম, তো সেখানে হচ্ছে যেখানে যেখানে ছায়া থাকতো শীতের সময় সেখানে সেখানে গিয়ে আমি রান্না করতাম। কিন্তু এখন তো সব জায়গায় রোদ্রু, রান্না করার উপায় নেই, সেই জন্য আমি কিন্তু এই যে গ্যাসেই রান্না করছি। এখন গরম যতদিন থাকবে ততদিন কিন্তু আমি এই গ্যাসেই রান্না করব, আবার যখন শীত আসবে তখন কিন্তু আমি ওই উনুনটায় রান্না করব। তো গাইস, যাই হোক, আজকে রান্না করবো এই যে শুধু মাংস। তো আমাদের আজকে মাংস হয়ে গেল না, আর অন্য রেসিপি করতে লাগে না। আমার কিন্তু শর্টকাটে হয়ে যায় মাংস রান্নাটা, অন্যান্য তরকারির থেকে অনেক সহজ কিন্তু মাংস রান্না। তো এই যে সব একবারে কাটা বাটা করে নিয়ে এসে একবারে ধুয়ে পাগলে একবারে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে, আর এদিকে আদা রসুন জিরে পেস্ট করে দিয়ে একবারে কষিয়ে নেব মশলাটাকে, আর কাঁচা তেলও দিয়ে দিলাম দেখতে পেলে। তারপরে হালকা আঁচ দিয়ে দিয়ে এখন আমি হচ্ছে মাংসটাকে কষাবো, আর ঢাকা দিয়ে দেবো বারবার। তো মাংস রান্না করতে সবাই জানো, তো যাই হোক, আমি আমার মাংসটা রান্না করে ফেলেছি, আর তার এইদিকে কিন্তু আমি আমার কাজগুলোও করে ফেলেছি। কিছু কিছু বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে পাঠিয়েছিলাম দোকানে গরম মশলা আনতে। তো উনি কী করেছেন, প্রথমেই গেছিলেন দোকানে যাওয়ার পর গিয়ে কিন্তু ভুলে গেছে যে মা আমাকে কী আনতে দিয়েছে। তার জন্য দৌড়াতে দৌড়াতে আবার বাড়ি এসে জিজ্ঞেস করেছে, মা কী নিতে বলেছো তুমি? আমি বলেছি যে মাংস রান্না করবো, সেই জন্য গরম মশলা। তো মেয়েটা আবার গিয়ে দোকান থেকে গরম মশলা নিয়ে আসে, তারপরে নিয়ে এসে কিন্তু আমি তরকারিটা দিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু রান্নাবান্নার পর আমার ওভেন মোছা হয়ে গেছে, বাসনগুলো বের করে নিয়ে সুন্দরভাবে টিবল পাত থেকে মেজে নিয়ে চলেছি। আজ আর বেসিংয়ে মাজিনি, কারণ বেশি বাসন হলে না বেসিংয়ে মাজতে একদম বিরক্ত লাগে। তারপরে দেখো, তোমাদের দাদাভাই গেছিলো আবার বাজারে গেছিলো একটা ফ্যান ঠিক করতে। তো সেখানে যে দোকানে মাংস নেয়, তো মাংসওয়ালাটা ছাড়িনি, ওকে একদম বোকা পেয়েছে, মানে ভরে ভরে দিয়ে দিয়েছে। তো 1 কিলো এখানে খাসির মাংস দিয়েছে এবং 500 গ্রাম মতো ছাটো রয়েছে। তো যাই হোক, সেটারই এখন আর গতি আমি করতে পারছি না, এত গরম লাগছে, আর আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, তো আমার ছিল ভিডিও এডিটের কাজ, তো এডিটটা করে নিয়ে আমি দেখো বেলের শরবত বানাতে বসে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 3:30 মতো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু আমাকে ক্যামেরাটা করে দাও, আমি বেলের শরবতটা করছি, বন্ধুদের একটু দেখাই। তো সেই জন্য দেখতে পাচ্ছ। আর এদিকে মেয়েকে পড়াতে এসেছে দিদিমণি, তো ওকে দিদিমণিকে এবং ওই স্টুডেন্টরা রয়েছে আরও 4টে, তাদেরকেও দিতে হয়। তো সেই জন্য আজকে 3জন এসেছে, 3জনের জন্য 3টে গ্লাস নিয়ে নিয়েছি, আর ওদেরকে দেওয়ার পর যেটুকু বেঁচে থাকবে সেটুকু তোমাদের দাদাভাই এবং আমি খাবো। তো এখানে রয়েছে 2টো বাচ্চা, মানে আমার মেয়ে এবং আরেকটা বাচ্চা, আর ম্যাম এসেছে। তো 3জনকে দিয়ে দিলাম শরবত, এই যে দেখতে পাচ্ছ 3টে গ্লাসে। তো ওনাদের আগে দিয়ে এসে তারপরে কিন্তু আমরা খাবো। এই যে দেখতে পাচ্ছ, আগে ওনাদেরকে দিয়ে আসি। খাও, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? এখন আরও সেটা রেখে দিই নাকি?
যাই হোক, শরবত টরবত খাওয়ার পর আমরা বিকেলবেলা দেখো কতগুলো ডাঁটা পেরেছিলাম, বেল পেরেছিলাম। তো গাইজ যাই হোক, ডাঁটাগুলো আমাদের প্রচুর পাড়া হয়ে গেছে। আর বেল যেহেতু আমরা রেগুলার খেয়েই থাকছি, তো তোমাদের দাদা ভাইয়ের এক কলিগ রয়েছে, তো ওনাকে হচ্ছে দিয়ে পাঠিয়ে দেবো এগুলো। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাইকে বলছি এখন দিয়ে চলে এসো, নাহলে কিন্তু সকালবেলায় এই ডাঁটাগুলো কিন্তু ফ্রিজে, যেহেতু আমার জায়গা নেই, ফ্রিজে যদি জায়গা থাকতো তাহলে হয়তো পুরো রেখে দিলে সকালবেলা দিয়ে আসলে কোনো ব্যাপার থাকতো না। তো তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে পাঠাবো। ওই ঘড়ি কাটায় 6:30 7টা মতো বাজে। তো এগুলো আমি প্যাকেট করে রেখে দিয়ে কিন্তু আমি ঢুকে গেছি ঠাকুর ঘরে। ওই যে তোমাদের আগেই বললাম আমি আমার এই ছোট ঠাকুর ঘরটাকে কীভাবে পরিপাটি এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার প্রত্যেক মেয়েরা চায় নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে এবং পরিপাটি করে রাখা, তাই না? তো সব মেয়েরাই এখন সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখে গেছে, কাউকে আর বলতে হবে না। হঠাৎ করে ঢুকে পড়লাম ঠাকুর ঘরটায়। আজকে কোনো প্ল্যান ছিল না, যে বিকেল থেকে মনে হলো যে ঠাকুর ঘরটা আমি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, কিন্তু এত ডিপ ক্লিন করব সেটা ভেবে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম ঠাকুরের গা হাত পাগুলো সুন্দর করে মুছিয়ে দেবো, তারপরে দেখলাম না, মুছতে মুছতে একটু ধুলোবালির চোখে পড়লো, তারপরে সবটাই একদম এলোমেলো করে একদম ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজিয়ে রাখি, কেউ কিন্তু বুঝতে পারে না যে ভেতরে কাঠ কিংবা এরকম ইট দিয়ে কিন্তু সাজানো থাকে। এই যে প্রথমে ইটের উপরে কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এই যে কাঠের উপর কিন্তু আবার সুন্দর ভাজে কাপড় দিয়ে সুন্দর করে ভাঁজ করে তার উপরে ঠাকুরগুলো সুন্দর করে রেখে দিই, কেউ কিন্তু বুঝতেও পারে না। আর আমার ঠাকুর ঘরটা যেই দেখে সেই বলে খুব সুন্দর। তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, তার থেকে চেষ্টা করলাম একটু আলাদাভাবে সাজানো গোছানোর চেষ্টা করলাম। তো যেহেতু লক্ষ্মী ঠাকুরের সিংহাসনে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা শাড়ি দিয়েছি নিচটায়, আগে কিন্তু লাল কালারের ছিল, ওটাকে তুলে ফেলে দিয়েছি। ওগুলো সার্পে ডুবিয়ে সুন্দরভাবে কেচে পরিষ্কার করে আবার তুলে নেব। আর এখন যেগুলো পাতলাম সেগুলো মিনিমাম 2-3 মাস পাতা থাকবে, সেগুলো আবার 2-3 মাস পর কিন্তু আবার কাচাকুচি করে নেব। আর এদিকে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে পেতে দিয়ে ঠাকুরগুলো সিংহাসনে সাজিয়ে দিয়ে তারপরে চলে এসেছি। আমার রেগুলারই যে জিনিসগুলো থাকে ঠাকুরের, সেগুলো মোছামুছি করে নিলাম, শুকনো একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে একটুখানি পরিষ্কার করলেই কিন্তু ঠাকুরঘরটা সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তো আজকে আমার ঠাকুরঘরটা আমি ডিপ ক্লিন করে ফেললাম। তো নেক্সট দিন তোমাদের দেখাবো আমার ঠাকুরঘরটা কেমন লাগছে, এবং তোমরা যদি দেখতে চাও অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো এদিকে আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরঘর ঝাড় দিয়ে সুন্দর করে মুছে কিন্তু আমি জামা কাপড়গুলো যেগুলো ঠাকুরের বের করে নিয়েছি সেগুলো সার্ফ কেচে শুকতে দিয়ে দেবো, তাহলে রাতারাতি জল ঝরে যাবে এবং সকালবেলায় ঠাকুরকে মালাগুলো ওড়নাগুলো সব সাজিয়ে দিতে পারবো। এইভাবে আজকে আমার দিনটা চলে গেল, আর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আজকে। বন্ধুরা, তোমাদের এটুকুনি শেয়ার করলাম। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। এইভাবেই সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো প্লিজ।